হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করছি ক্লাস 12-এর সেমিস্টার 3-এর ইউনিট 6-এর যে টপিকটি আছে সেটি সম্পর্কে, যেটি ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে। এর আগের দিন আমি ভারত শ্রীলঙ্কার যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করছি ভারত পাকিস্তানের যে সম্পর্ক এবং তাদের যে উত্থান পতন সেইটি সম্পর্কে মূলত আলোচনা করছি। যেহেতু সব দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাধীনতার পর থেকেই শুরু হয়, তাই জন্য আমি ভারত এবং পাকিস্তান দুটো দেশই হচ্ছে 1947 সালে স্বাধীনতা লাভ করেছিল। একটা হচ্ছে 15ই আগস্ট, একটাই হচ্ছে 14ই আগস্ট। তাই জন্য 1947 সাল থেকেই হচ্ছে আমি শুরু করছি। তো প্রারম্ভিক পর্যায়ে আমি এখানে ভাগ করে দিয়েছি যে এই সাল থেকে এই সাল পর্যন্ত কেমন সম্পর্ক ছিল, মানে এরকম করে করে আমি ভাগ করে দিয়েছি। 1947 সাল থেকে 1960 সাল পর্যন্ত কেমন সম্পর্ক ছিল সেটি আগে আলোচনা করি। তো প্রথমে 1947 সাল, স্বাধীনতার পরপরই এই যে সময়টা, এই সময়ে হচ্ছে কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রথমে যুদ্ধ বাধে। আগে বলে দিই যে ভারত সবসময় হচ্ছে চেয়েছিল ইউনাইটেড থাকতে, সবাইকে নিয়ে থাকতে, পাকিস্তান বাংলাদেশ সব সব যাতে একটা ইউনাইটেড দেশ হয়ে আজ আমরা যদি দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো। কিন্তু সেই যে অবস্থাটা হয়নি, কারণ পাকিস্তান নিজে অন্য রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল। তাই পাকিস্তানের যে স্বশাসন, যে স্বতঃস্ফূর্তভাবে থাকা, সেটা হয়েছে তাদের নিজেদের কারণেই। এবং তাই জন্য তার ফলস্বরূপ হচ্ছে পাকিস্তান যখন স্বাধীনতা লাভ করে গেছে তখন কাশ্মীর এখন কোথায় যাবে, ভারতের অংশ হিসেবে থাকবে নাকি পাকিস্তানে চলে যাবে, সেইটা নিয়ে একটা দ্বন্দ্ব বেঁধে যায়। তাই জন্য কাশ্মীরকে নিয়ে একটা সংকট হয় এবং মানে প্রথমবারের জন্য হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে কাশ্মীরকে কেন্দ্র করে। তখনকার টাইমে কাশ্মীরের রাজা যিনি ছিলেন, মানে মহারাজা হরি সিং, তিনি হচ্ছে ভারতের সাথে যোগদানের যে চুক্তি ছিল সেটা স্বাক্ষর করে। ফলে ভারতীয় যারা সেনা ছিল তারা হচ্ছে কাশ্মীরে প্রবেশ করে এবং যাতে হচ্ছে কাশ্মীর ভারতের অংশ হিসেবে চলে আসে সেইটা হচ্ছে দেখার জন্য ভারতীয় সেনারা মূলত সেখানে যায়। তো এটা নিয়েই হচ্ছে সমস্যা বেঁধে যায় এই কারণেই যে পাকিস্তান যদি পারতো যে কাশ্মীরকে নিজেদের দখলে নিয়ে নিতে বা নিজেদের দেশের অন্তর্গত করতে, তাহলে তাদের জন্য বেশি মানে ভালো হতো, এটা পাকিস্তান মনে করে। তাই জন্য হচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। তো এই যুদ্ধ যেহেতু থামছিল না, তাই জন্য জাতিসংঘের হস্তক্ষেপ, যেটা 1948 সালে হয়, যেটা মানে জাতিসংঘ মানে আমাদের যে ইউনাইটেড নেশন, যখন রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধ বেঁধে যায় তখন যে থামায় আর কি, সে হচ্ছে হস্তক্ষেপ করে। এবং কি হয়, যার পরবর্তীতে লাইন অফ কন্ট্রোল মানে একটা রেখা তৈরি করে দেওয়া হয়, যেখানে হচ্ছে এইটার মধ্যে আসবে না, এই বাউন্ডারিটা ক্রস করবে না, এবং ওই দেশ এই বাউন্ডারিটা ক্রস করবে না, এটাই হচ্ছে নির্ধারণ করা হয়। তার পরবর্তীকালে অনেকটা টাইম পেরিয়ে গেলে 1960 সালে দীর্ঘ আলোচনার পর হচ্ছে 1960 সালে কি হয়, সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয়। ঠিক আছে। তো এখানে আমি ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে হচ্ছে একটু একটু দেখিয়েছি যে যেখানে মহারাজা হরি সিং ভারতে যোগদানের চুক্তিতে স্বাক্ষর করতে চায়, কিন্তু পাকিস্তানি উপজাতি বাহিনীর অনুপ্রবেশ ঘটে। কোথায়? কাশ্মীরে অনুপ্রবেশ ঘটে এবং কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়। এবং এই যে টাইম পিরিয়ডটা এইভাবেই হচ্ছে চলতে থাকে, উত্থান পতনের মধ্যে দিয়ে চলতে থাকে 1960 পর্যন্ত। কিন্তু 1960-এ গিয়ে আমরা ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তি স্বাক্ষর দুই দেশের মধ্যে দেখতে পাই। ঠিক আছে। এবারে 1965 থেকে 71, প্রথম তো ভারত পাকিস্তানের যুদ্ধ হয় কাশ্মীরকে কেন্দ্র করে, কিন্তু সেকেন্ড বারও হচ্ছে যুদ্ধ হয় 1965 সালে, সেটাও হচ্ছে কাশ্মীরকে কেন্দ্র করে, যেটা হচ্ছে একটা বড় যুদ্ধ। মানে ওই যে যুদ্ধটা 1947-এর টাইমে, ওটা তো একটা বড় যুদ্ধ, কিন্তু ওর থেকেও বড় যুদ্ধ হচ্ছে 1965 সালে হয়। এই যুদ্ধে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এর মধ্যস্থতায় তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। আগেই বলে রাখি যে সোভিয়েত ইউনিয়ন তখন দেশ হিসেবে ছিল না, 15টা দেশ যেহেতু একসাথে ছিল, তাই জন্য সোভিয়েত ইউনিয়ন মানে এখনকার দিনে তাসকেন্দ বলতে হচ্ছে উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসকেন্দে গিয়ে হচ্ছে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে, মানে এই দুই দেশের মধ্যে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় যে তারা যাতে আর যুদ্ধ লিপ্ত না হয় কাশ্মীরকে কেন্দ্র করে, তারা যাতে নিজের জায়গায় মানে অটুট থাকে। এটার জন্যই হচ্ছে 1966 সালে তাসকেন্দ এগ্রিমেন্ট যেটা সাইন হয়, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কত সালে তাসকেন্দ চুক্তি স্বাক্ষরিত হয় আর কি।
এবারে 1971 সালে যুদ্ধ হয়। আমরা সবাই জানি যে পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তান এর সবসময় যুদ্ধ লেগে থাকতো ইন দ্য সেন্স যারা পূর্ব পাকিস্তানি তারা হচ্ছে সংখ্যালঘু যেহেতু ছিল, অনেক হিন্দু ছিল, অবশ্যই অনেক মুসলিমও ছিল, কিন্তু তারা বাঙালি ভাষী ছিল, কারণ তারা এই ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের এই দিকটাতে তারা বাস করতো, তাই তারা বাঙালি। বাঙালি মানে হিন্দু মুসলিম আমরা দুজনকেই বোঝাবো, দুই কমিউনিটিকেই বোঝাবো, সেটাই আমি বলতে চাইছি। এবং সেখানে যে ভাষাগত সমস্যা থেকে শুরু করে আরও যে সমস্ত সমস্যা ছিল তাদের উপর যে নিপীড়ন করা হতো, সেই নিপীড়নের প্রতিবাদ হিসেবে যখন 1971 সালে বাংলাদেশ নিজে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, তখনকার টাইমের যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি অনেকভাবে হচ্ছে বাংলাদেশ যাতে স্বাধীনভাবে আত্মপ্রকাশ করতে পারে সেটাতে অনেক হেল্প করে আর কি। তাই জন্য এই যে এখানে তাই লিখেছি যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকটের জেরে ভারত পাকিস্তান তৃতীয়বারে যুদ্ধ জড়ায়। প্রথমবার 1947 সালে কাশ্মীরের রাজা হরি সিং যিনি ছিলেন তখনকার টাইমে একবার হয়েছে 1965 সালে কাশ্মীরকে কেন্দ্র করে, এবং সেটার ফলস্বরূপ তাসকেন্দ এগ্রিমেন্ট সাইন হয়েছে। এবং 1971 সালে বাংলাদেশকে কেন্দ্র করে তৃতীয়বারের জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ হতে থাকে। তো এই যে যুদ্ধের সাল তারিখগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই যে যুদ্ধ হওয়ার পরে কি কি এগ্রিমেন্ট হয়েছে সেইগুলো দুই দেশের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপরে আসে 1972 সালে সিমলা চুক্তি। এটাও হচ্ছে ওই তখন 1971 সালে বললামই আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, দ্য আয়রন লেডি। তো তিনি 1972 সালে পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন যেটার নাম হচ্ছে সিমলা চুক্তি। পাকিস্তানের তখন প্রধান ছিলেন জুলফিকার আলী ভুট্টো। এই যে চুক্তিটা, এই চুক্তিটা যদি আমি ম্যাপের মাধ্যমে দেখাই, যে এখানে এমন একটি চুক্তি যেখানে অন্য দেশের মানে তৃতীয় কোনো দেশ যাতে হস্তক্ষেপ না করতে পারে এই দুটি চুক্তির মধ্যে, মানে ভারত ও পাকিস্তানের মধ্যে যাই হয়ে যাক না কেন তারা দুজনেই হচ্ছে মধ্যস্থতা করে সমঝোতা করে কথাবার্তা বলার মাধ্যমে হচ্ছে তারা সলভ করে নেবে সেই যে সমস্যাগুলো আসবে, কিন্তু যাতে তৃতীয় পক্ষ যাতে না কোনোভাবে হস্তক্ষেপ করে সেটার উপরে হচ্ছে বেশি নজর দেওয়া হয়েছিল। এবারে 1980 থেকে 1999 সালের যে হচ্ছে টাইম পিরিয়ড সেটার কথা বলি, যেখানে 1989 সালে হচ্ছে কাশ্মীরকে নিয়ে ফের অশান্তি বেড়ে যায়, কারণ কাশ্মীরের অভ্যন্তরে হচ্ছে যারা পাকিস্তানি অনুপ্রবেশকারী মানে যারা পাকিস্তানি বেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী ছিল তারা অনুপ্রবেশ করতে থাকে এবং কাশ্মীরকে নিয়ে বিভিন্ন ধরনের অশান্তি মানে হতে থাকে। অলদো ভারত মানে কাশ্মীর প্রথম থেকেই হচ্ছে ভারতের অংশ হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল, তো সেইটার মানে পরিপ্রেক্ষিত হিসেবে সবসময় পাকিস্তানি যারা অনুপ্রবেশকারী ছিল তারা সবসময় অশান্তি বাধাতেই থাকতো। এবং সেকেন্ড বারের জন্য পারমাণবিক পরীক্ষা 1998 সালে যেটা হয়, 1998 সালে পোখরানে মানে রাজস্থানে যেটি অবস্থিত সেটি হচ্ছে পারমাণবিক পরীক্ষা ভারতের দিক থেকেও হয়, এবং পাকিস্তানে হচ্ছে যে পারমাণবিক পরীক্ষা এটাও 1998 সালে ছাগাই এর যে জায়গাটা আছে, ছাগাই পাকিস্তানের একটি জায়গার নাম, তো সেই জায়গার নাম অনুসারে হচ্ছে এই পারমাণবিক পরীক্ষাগুলো হচ্ছে নামকরণ করা হয়েছে। এর ফলে দুই দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিণত হয় এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার মানে বদলে যায়। মানে প্রত্যেকটি দেশের ক্ষেত্রে যদি দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করার আগেই এটা আমার বলা উচিত ছিল যে প্রত্যেকটি দেশের কিছু না কিছু পারমাণবিক শক্তি থাকে, কিছু না কিছু শক্তিধর রাষ্ট্র হয়, তাদের তো শক্তি অর্জন করতে হবে, অন্য দেশের সঙ্গে যুদ্ধ আসলে তাদের অ্যাটাক করতে হবে, তো অ্যাটাক করার জন্য তাদের কিছু না কিছু অস্ত্র যন্ত্রপাতি থাকা দরকার। তো ভারতেরও সেরকম ছিল এবং পাকিস্তানেরও সেটা ছিল। তো এই যে পারমাণবিক অস্ত্র সবার থাকে না, বড় বড় দেশ যারা আছে তাদের কি থাকে, কিন্তু ছোট ছোট দেশের হচ্ছে এরকম অস্ত্র থাকে না যে এমন পারমাণবিক অস্ত্র বানাবে যে একটা পুরো অঞ্চলই ধ্বংস হয়ে যাবে, সেখানের মানুষ জন্মাবে না, বা যদি বা জন্মায় তাহলে তারা বিকলাঙ্গ হিসেবে জন্মাবে, এরকম পারমাণবিক টেস্ট বা নিউক্লিয়ার টেস্টের কথা হচ্ছে বলা হচ্ছে। তো এই পারমাণবিক যে পরীক্ষা সেটা 1998 সালে ভারতও করে এবং 1998 সালে পাকিস্তানও করে, যদিও এর আগে হচ্ছে ভারত একবার পারমাণবিক টেস্ট করেছিল, কিন্তু এটা সেকেন্ড বার ভারতের জন্য 1998 সালে। ঠিক আছে, এবারে আসা যাক লাহোর ঘোষণা, যেটা 1999 সালে হয়েছিল। 1999 সালে ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাস যাত্রার মাধ্যমে লাহোরে যান এবং নওয়াজ শরীফের সাথে লাহোর ঘোষণা স্বাক্ষর করেন। ঠিক আছে, এই যে লাহোর ঘোষণা মানে প্রত্যেকটি ঘোষণা বা প্রত্যেকটি আমাদের যে আছে
চুক্তি আছে বা ট্রিটি আছে, সেই জিনিসগুলো শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যাতে দুই দেশের মধ্যে সম্পর্কটা ঠিক থাকে এবং সম্পর্কের মাঝখানে যাতে কেউ না আসে। দুই দেশ, ভারত বারবার চেয়েছে যে প্রত্যেকটি এগ্রিমেন্টের মাধ্যমে যাতে ওই দেশের সঙ্গে সম্পর্কটা আমরা ভালো রাখতে পারি, সেটাই হচ্ছে মানে ভারতের মূল উদ্দেশ্য। কিন্তু পাকিস্তান বারবার হচ্ছে তাদের সেনা, তাদের সন্ত্রাসবাদী গোষ্ঠী ভারতের মধ্যে অনুপ্রবেশ ঘটানোর মাধ্যমে বারবার সম্পর্কের মধ্যে একটা বিরোধ, একটা মানে তিক্ততার একটা সম্পর্ক সৃষ্টি করে দিচ্ছিল আর কি। তো লাহোর ঘোষণাও হচ্ছে সেই ঘোষণা যেখানে হচ্ছে ভারত এবং পাকিস্তান যাতে ঠিকভাবে চলতে পারে, নিজের নিজের জায়গায় থাকতে পারে, এটাই হচ্ছে সেই ঘোষণার আর একটা ফল আর কি। ঠিক আছে, এবারে কার্গিল যুদ্ধ 1999 সালে তো লাহোর ঘোষণা হলো। সেই যুদ্ধের পরবর্তীতেই মানে কিছু মাস পরেই হচ্ছে পাকিস্তানি সেনা ও অনুপ্রবেশকারীরা কার্গিলের ভারত সীমান্ত দখল করে, মানে কার্গিল হচ্ছে পাকিস্তানে অবস্থিত, পাকিস্তানের কাছাকাছি একটি জায়গা যেখানে হচ্ছে কার্গিলে ভারতীয় যে সীমান্ত দখল করার চেষ্টা করে, মানে পাকিস্তানি যারা হচ্ছে অনুপ্রবেশকারী তারা দখল করার চেষ্টা করে এবং দুই দেশের মধ্যে তীব্র যুদ্ধ হয়। মানে একদম মারামারি কাটাকাটির অবস্থায়, একদম যে মানুষ থাকবেই না, পুরো নিহত আহত অবস্থায় মানুষ থাকবে, সেই অবস্থার একটা সৃষ্টি হয়ে যায় এই পাকিস্তানের জন্য। এবং আন্তর্জাতিক চাপে পাকিস্তান পিছু হটতে বাধ্য হয়। আন্তর্জাতিক চাপ ইন দ্য সেন্স, যারা ইউনাইটেড নেশন, আমি যেটা বললাম, জাতিসংঘ বারবার হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে হস্তক্ষেপ করেছে এবং হস্তক্ষেপ করার ফলে যাতে দুই দেশের সম্পর্ক ভালো হয়, দুই দেশের মধ্যে যে যুদ্ধকালীন যে পরিস্থিতি আছে সেইগুলো যাতে থেমে যায়, সেইটার উপরে মানে জোর দিয়েছিল আর কি। তো এটাই। তারপরে আসি, তারপরে কি বলবো, তারপরে হচ্ছে 2000 থেকে 2015 সাল, 2000 থেকে 2015 সাল শান্তি আলোচনা এবং সন্ত্রাসের ছায়া। মানে এই যে টাইম পিরিয়ডটা 2000-এর পরের সালের, মানে পরের দিকে যত কটা ঘটনা ঘটেছে সব কটাই হচ্ছে ওরা অ্যাটাক করতেই থাকেছে। স্বাধীনতার পর থেকে তো অ্যাটাক করেছে সেটা মানা গেল, কিন্তু তার পরবর্তীতেও ওদের অ্যাটাক এখনো পর্যন্ত থামেনি। 2025-এও হচ্ছে অ্যাটাক করেছে, সেটা আমি পরে বলছি। আগ্রা সম্মেলন যেটা 2001-এ হয়, যেখানে অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানি যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার সঙ্গে হচ্ছে আগ্রা সম্মেলন হয় এবং দুই দেশের মধ্যে যে যে সমস্যাগুলো ছিল, বাস ট্রেন পরিষেবা, মানে দুই দেশে আগে বাস চলাচলের ব্যবস্থা ছিল, ট্রেন চলাচলের ব্যবস্থা ছিল, সেই সমস্ত জিনিসপত্র হচ্ছে আস্তে আস্তে চালু হতে থাকে। কারণ অটল বিহারী বাজপেয়ীর টাইমে হচ্ছে যখন লাহোর ঘোষণাপত্র হয় তখন থেকে হচ্ছে এই যে বাস চলাচল সেটা আস্তে আস্তে শুরু হতে থাকে আর কি। তারপরে মুম্বাই হামলা, যেটা 2008-এ বললামই না, হচ্ছে সন্ত্রাসবাদী দল খালি ভারতে আক্রমণ করতে থাকে। তো 2008 সালে 26শে নভেম্বর লস্কর-ই তাইবা দ্বারা পরিচালিত মুম্বাই সন্ত্রাসী হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সাথে সমস্ত আনুষ্ঠানিক আলোচনা স্থগিত, মানে একদমই বন্ধ করে দেওয়া হয় আর কি। মুম্বাই হামলা হয় 2008 সালে 26শে নভেম্বর। এটা ইম্পর্টেন্ট হতে পারে পরীক্ষার জন্য। মুম্বাই হামলার কারা করে হচ্ছে লস্কর-ই তাইবা। এটা হচ্ছে একটা পাকিস্তানি সন্ত্রাসবাদী দল যেটা মুম্বাইয়ের ওপর হামলা করে। তো ভারতের পক্ষ থেকে হচ্ছে পাকিস্তানি সমস্ত কার্যকলাপ মানে ততদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়। তারপরে তো 2016 সালে দুটো পরপর হামলা আছে, যেটা একবার হচ্ছে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা, আর একটা হচ্ছে উড়ি সেনা ক্যাম্পের উপরে সন্ত্রাসী হামলা। এই দুটো হামলা করার পর ভারত তাও নিজের অবস্থা সবসময় এই যে গান্ধিয়ান প্রিন্সিপাল অনুসরণ করে চলে, যে কারোর উপর অহিংসা করবে না, নন ভায়োলেন্সের উপরে সবসময় থাকে। তো সেইটার এগেনস্টে, তাই জন্য পাকিস্তানের এগেনস্টে সেইভাবে কোনো ভালো প্রতিক্রিয়া বা প্রতিবাদ সেইভাবে জানায়নি। কিন্তু ভারত কি করেছে, ভারত সার্ক সম্মেলনগুলো যেগুলো আছে সেইটা হচ্ছে বয়কট করে। সার্ক কি আমরা সবাই জানি 1985 সালে এসেছে, যেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ভারত পাকিস্তান ছাড়াও আরও কয়েকটি দেশ আছে যেখানে হচ্ছে মানে ভারত যেহেতু ওই জায়গায় পাকিস্তান আছে, মানে ওই সংস্থাতে, ওই কোঅপারেশনে হচ্ছে পাকিস্তান আছে, তাই ভারত 19, 20, 21 নম্বর সম্মেলন, এই পরবর্তী যে সম্মেলনগুলো আছে সেই সম্মেলনে আর যায় না বা বয়কট করে দেয়। সেখান থেকে হচ্ছে যাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কগুলো আস্তে আস্তে ছিন্ন হতে থাকে এবং সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। ঠিক আছে, ভারত এই দুটো কাজই করেছিল উড়ি আর পাঠানকোট হামলার পরবর্তীতে। ঠিক আছে, এবারে আসা যাক যে হচ্ছে পুলওয়ামা হামলা এবং বালাকোট এয়ার স্ট্রাইক। ঠিক আছে, পুলওয়ামা হামলা যেটা হয়েছিল 2019 সালে ফেব্রুয়ারিতে। এখানে পুলওয়ামা হামলার পরবর্তীতে ভারত এই পুলওয়ামা হামলার প্রতিবাদ হিসেবে বালাকোট স্ট্রাইক করেছিল। কোথায়?
যেটা একটা আকাশ যুদ্ধে জড়িয়ে পড়ে, মানে বালাকোট এয়ার স্ট্রাইক মানে হচ্ছে এটা একটা আকাশ যুদ্ধে, মানে অন্য দেশের সঙ্গে, মানে পাকিস্তানের সঙ্গে হচ্ছে এই পুলওয়ামা হামলার প্রতিবাদ হিসেবে বালাকোট এয়ার স্ট্রাইক করে। তারপরে 370 ধারা বাতিল, যেটা 2019 সালে হয়, এটা আমরা সবাই জানি। 370 ধারা এইভাবে বাতিল হয় যেখানে আগে কাশ্মীর তো ভারতের মধ্যেই ছিল, কিন্তু কাশ্মীর যেহেতু সবসময় একটা সমস্যার কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে, তাই কাশ্মীরের অবস্থানটা এরকম ভারতের কাছে ছিল যে তাদেরকে সমস্ত অধিকার দিয়ে দেওয়া হয়েছিল। কাশ্মীর অন্যান্য আমাদের যে আরও 28টি রাজ্য আছে, সেই 28টি রাজ্যের মতো যে একই আইন একই সংবিধান মেনে চলবে এরকমটা ছিল না। কাশ্মীরের অবস্থান এরকম ছিল যে কাশ্মীর নিজের জন্য আইন বানাতে পারে, নিজের যে কোনো কিছু বানাতে পারে আর কি। আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গ তো পুরো ভারতের যে সংবিধান আছে সেই সংবিধান মেনে চলবো পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে, ভারতের সমস্ত কথা আমরা শুনে চলবো। কিন্তু কাশ্মীর যেহেতু একটা সমস্যার একটা মানে জায়গা ছিল, তাই জন্য ভারত সরকার কাশ্মীরের পক্ষে মানে এরকম একটা সংবিধান বানিয়েছিল যে তারা নিজেদের মতো থাকতে চাইলে থাকতে পারে, তাদের মানে এই যে জিনিসপত্র তারা নিজের কার্যকলাপ নিজেরাই হচ্ছে চালাতে পারে। কিন্তু 2019-এর পরে এই যে 370 ধারা, মানে তাদের যে বিশেষ মর্যাদা ছিল যে তারা নিজের মতো চলতে পারে বা নিজেদের মতো নিজেদেরকে চালাতে পারে, নিজেদের যে স্বায়ত্তশাসন আছে সেটা বজায় রাখতে পারে, সেটা আর হয়নি। মানে অন্যান্য রাজ্যগুলো যেমনভাবে অবস্থান করে, মানে আমরা পশ্চিমবঙ্গে যেরকমভাবে অবস্থান করি, আমরা যদি মহারাষ্ট্রে থাকি, যদি আমরা তামিলনাড়ুতে থাকি, যদি আমরা উড়িষ্যাতে থাকি, যেরকমভাবে অবস্থান করব এক সরকারের কথাই শুনে চলবো, সেই যে জিনিসটা যাতে হয়ে যায়, মানে কাশ্মীর যাতে আর বিশেষ মর্যাদা সম্পন্ন না হয়, এটাই হচ্ছে 370 ধারাতে বলা ছিল যে কাশ্মীর বিশেষ মর্যাদা সম্পন্ন হিসেবে থাকবে। কিন্তু 370 ধারা এইভাবে হচ্ছে বাতিল করে দেওয়া হয় যে কাশ্মীর যাতে অন্যান্য রাজ্যের মতো সমান মর্যাদা সম্পন্ন হয়, তাকে কোনো স্পেশাল অ্যাডভান্টেজ না দেওয়া হয়, সেটার উপরে হচ্ছে জোর দেওয়া হয়। এবং এই যে জিনিসগুলো হচ্ছে করে নেওয়া হয়, মানে বিলোপ করে নেওয়া হয়। তো 370 ধারা বাতিলের ভালো দিক অনেকই আছে, কারণ কি হচ্ছে যদি 370 ধারা বাতিল করার পরে যে বিদেশি বিনিয়োগগুলো আছে বা অন্য রাজ্য থেকে ওই রাজ্যে গিয়ে ব্যবসা করার যে সুযোগ বা অধিকার ছিল, সেই জিনিসগুলো আবার মানুষ হচ্ছে ফিরে পাবে বলতে গেলে কোনোদিনই পায়নি, আবার নতুন করে হচ্ছে সেইগুলো শুরু করতে পারবে আর কি, সেটার কথাই বলছি। তো এই ছিল হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্কের উত্থান তো কিছুই ছিল না, সবসময় পতনই ছিল। আবার 2025-এ, যেটা আমি অ্যাড করিনি, 2025-এ কি হয়েছিল, 2025-এ আমাদের অপারেশন সিন্দুর হয়েছিল। অপারেশন সিন্দুর কার এগেনস্টে হয়েছিল? আমাদের যে পেহেলগাম অ্যাটাক ছিল, পেহেলগাম অ্যাটাকের এগেনস্টে হচ্ছে 2025-এ এই লাস্ট রিসেন্ট আমরা সবাই জানি যে ভারত পাকিস্তান সম্পর্ক এখনো খারাপ, এখনো হচ্ছে কোনো কিছুই হচ্ছে ঠিক হওয়া সম্ভব নয়। তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে। থ্যাংক ইউ।